একটা কথা ভাবো, তুমি কাউকে সব কিছু দিয়েছ, তোমার সময়, তোমার শক্তি, তোমার বিশ্বস্ততা, কিন্তু সময়ের সাথে সে তোমার এই সব কিছুকে উপহার না ভেবে নিজের অধিকার মনে করতে শুরু করেছে। সে এখন তোমার কোনো কদর করে না, কারণ সে ভাবে তুমি সবসময় এখানেই থাকবে, সে যেভাবেই আচরণ করুক না কেন। তুমি বোঝানোর চেষ্টা করেছ, ঝগড়া করেছ, এমনটি থামানোর চেষ্টা করেছ, কিন্তু কিছুই বদলায়নি। এখন ভাবো, একদিন তুমি এই খেলা শেষ করে দাও। না কোনো কথা, না কোনো ব্যাখ্যা, না কোনো নাটক, শুধু নীরবতা। তুমি অদৃশ্য হয়ে যেও, এমন যেন তুমি কখনো ছিলেই না। আর এখন যার সঙ্গে তুমি ছিলে, আমি তো তোমাকে হালকাভাবে নিয়েছিলাম, হঠাৎ সে সেই শূন্যতাই জেগে ওঠে যেখানে একসময় তোমার উপস্থিতি ছিল। এখন সে তোমার কণ্ঠ শুনতে পায় না, তোমার নাম দেখতে পায় না, আর সেই নীরবতা তাকে ভেঙে দেয়। সত্যি কথা হলো, তোমার উপস্থিতির চেয়ে তোমার অনুপস্থিতি অনেক বেশি প্রভাব ফেলে। কারণ যখন তুমি চলে যাও, তুমি শুধু কারো জীবনের বাইরে যাও না, তুমি ওর মনের মধ্যে একটা শূন্যতা রেখে যাও। সঙ্গীত, যেখানে এখন শুধু প্রশ্ন গুঞ্জরিত হয়, সে গেল কেন? আমি কি ভুল করেছিলাম? আমার এত কষ্ট হচ্ছে কেন এখন? সেই নীরবতা, ওরা শুধু তোমাকে মিস করায় না, ওরা তাদের নিজেকেই সত্যের মুখোমুখি হতে বাধ্য করে যে তারা তোমাকে হারিয়েছে। এটা কারো প্রতি রাগ দেখানোর ব্যাপার নয়, এটা একটা পরিকল্পিত কৌশল, একটা নিয়মানুবর্তী স্টোইক ধাপ, যেখানে তুমি তর্ক করো না, শুধু সরে দাঁড়াও, যাতে তোমার নীরবতা তাদের কোনো কথার চেয়ে বড় জবাব হয়। যেমন মার্কাস অরেলিয়াস বলেছিলেন, আর সময় নষ্ট করো না ভাবতে ভাবতে যে ভালো মানুষ কেমন হওয়া উচিত, শুধু হও। আর আজকের স্টোইক মানুষ সেটাই করে। ওরা ড্রামায় পড়ে না, সে তর্কে আটকে পড়ে না, সে শুধু চুপ করে নিজের প্রভাব ফেলে দেয়। স্বাগত স্টোইক পুরুষে ক্যাচে, যেখানে আমরা স্টোইসিজমের গভীরতাকে ডার্ক সাইকোলজির শক্তির সঙ্গে যুক্ত করি, যাতে তুমি নিজের চিন্তা, শক্তি আর জীবন আবার নিজের হাতে নিতে পারো। আজ আমরা কথা বলবো এমন একটা অস্ত্রের যা দেখতে সাধারণ হলেও প্রভাব ডেডলি, সঙ্গীত। গোস্ট দেম অ্যান্ড ওয়াচ, অর্থাৎ অদৃশ্য হয়ে যাও আর তাদের পতন দেখো। মানুষ কোনো জিনিসের আসল মূল্য তখনই বুঝতে পারে যখন সেই জিনিস তার কাছে থাকে না। এইটাই হচ্ছে সেই স্কারসিটি সাইকোলজি, যা তোমার অনুপস্থিতিকে তোমার উপস্থিতিতে পরিণত করে। তুমি অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠো, কারণ যখন তুমি চুপচাপ দূরে সরে যাও, তুমি কেবল গায়েব হও না, তুমি একটা দামি রহস্য হয়ে যাও যেটা তারা খুঁজে বেড়ায়, আফসোস করে আর হারিয়ে ফেলে। কিন্তু মনে রেখো, এটা তখনই কাজ করে যখন তোমার নিজের নিয়ন্ত্রণ থাকে, কারণ আসল শক্তি হলো ছেড়ে যাওয়াই নয়, আবার ফিরিয়ে না আসার মধ্যে। আগামী কয়েক মিনিটে আমি তোমাকে দেখাবো কেন নীরবতা টক্কর দেওয়ার চেয়ে বেশি প্রভাবশালী, তোমার অনুপস্থিতি কিভাবে তাদের মধ্যে অপরাধ বোধ, অনুশোচনা জাগায়, এবং কিভাবে তুমি এই কৌশল দিয়ে অন্যদের শিক্ষা দিতে পারো। তুমি নিজেকে তোমার সবচেয়ে শক্তিশালী অবস্থায় বদলে দিতে পারো। তো এখনই তোমার শক্তি এখানে, সঙ্গীত, ঘোষণা করো। কমেন্টে লেখো, আমার নীরবতাই আমার শক্তি। আর যদি তুমি তোমার সময়, তোমার শক্তি, সঙ্গীত এবং তোমার সম্মান ফিরে পেতে চাও, তাহলে সেই লাইক বাটনটা চাপো, কারণ এটাই তোমার প্রথম পদক্ষেপ ডিট্যাচমেন্টের কলা শেখার পথে, আর যে কয়েকজন অপরিস্পর্শীয় স্টোইক মানুষ হয়ে ওঠার পথে। এখন শুরু করি। নম্বর 1, যখন তোমার নীরবতা কোনো কথার থেকেও বেশি কথা বলে। কখনো লক্ষ্য করেছ, কিছু নীরবতা যে কোনো তর্কের চেয়ে বেশি প্রভাব ফেলে। নীরবতা শুধুমাত্র শব্দের অভাব নয়, না হওয়া মানে নয় না থাকা, এটা একটা চিন্তাভাবনা করে নিয়ন্ত্রিত বার্তা। একটা স্টোইক ছেলে যখন চুপ থাকে, তখন মানে সে হার মানেনি, সে একটা এমন চাল চালছে যা সামনের থাকা মানুষ বুঝতেও পারছে না, যতক্ষণ না অনেক দেরি হয়ে যায়। কারণ শব্দ দিয়ে তুমি লড়তে পারো, বোঝাতে পারো, কিন্তু শব্দকে ভাজা মোড়া যায়, উপেক্ষা করা হয়। কিন্তু নীরবতা কাউকে পালানোর সুযোগ দেয় না, এটা সরাসরি তাদের ভিতরে ঢুকে যায়, সেখানে যেখানে কোনো অজুহাত কাজ করে না। যখন তুমি চুপ হয়ে যাও, সামনের থাকা মানুষটা নিজেই তার নিজের প্রশ্নে আটকে পড়ে। সে কেন কথা বলছো না? আমি কি অনেক কিছু বলেছি? এখন আমি তার জন্য আর গুরুত্বপূর্ণ নই? আর এটাই তোমার শক্তি। তারা ভাবতেই থাকে আর তুমি এগিয়ে চলে যাও। মার্কাস অরেলিয়াস বলেছিল, যদি তোমার কোনো বাহ্যিক জিনিসে কষ্ট হয়, তাহলে সেই কষ্ট সেই জিনিসে নয়, তোমার তার প্রতি দৃষ্টিভঙ্গিতে। আর এই দৃষ্টিভঙ্গি পুরোপুরি তোমার নিয়ন্ত্রণে। যখন তুমি চুপ থাকা বেছে নাও, তখন তুমি কারো উথল পাথলে অংশগ্রহণ করা বন্ধ করে দাও, তুমি তাদের নাটককে জ্বালানি দেওয়া বন্ধ করে দাও, তুমি তোমার অনুভূতির নিয়ন্ত্রণ ফিরে পাও। নেও, এটাই সেই মুহূর্ত যখন তুমি একটি সাধারণ মানুষের থেকে বাড়তি একজন স্টোক মানুষ হয়ে ওঠো, যে জানে তার শান্তি কারো কাজকর্মের ওপর নির্ভর করে না। আধুনিক মনোবিজ্ঞানও ঠিক তাই বলে, মানুষ সেই জিনিসের মূল্য বোঝে যা বিরল। যখন তুমি সবসময় সেখানে থাকো, সবসময় পাওয়া যায়, তখন তুমি সস্তা মনে হও, কিন্তু যখন তুমি নিজেকে দূরে সরিয়ে নাও, তখন তুমি মূল্যবান হয়ে ওঠো। আর অনেক সময়ই মানুষ সেটাই বোঝে যা হারায়। যখন তারা তোমায় দেখে না, তখন বেশি ভাবে, যখন তারা তোমায় শোনে না, তখন বেশি মনে পড়ে। তারা তোমার অনুপস্থিতি তাদের জীবনে সবচেয়ে বেশি গুঞ্জন তৈরি করে। সঙ্গীত, ভাবো তো, যখন কেউ তোমাকে অপমান করে বা তোমার কদর করে না, তখন সাধারণত মানুষ কি করে? তারা বিতর্ক করে, নিজের বয়ান দেয়, নিজের মূল্য প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু এর মধ্যেই তারা নিজের শক্তি হারিয়ে ফেলে। কারণ যার আছে, তুমি নিজের বয়ান দিচ্ছ,
সে তোমার অনুভূতির ওপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে। কিন্তু যখন তুমি চুপ থাকো তখন খেলাটা পাল্টে যায়। এখন তুমি পেছনে দৌড়াচ্ছ না, এখন সে তোমাকে খুঁজছে। এখন তুমি স্বীকৃতি পাচ্ছ না, চাইছে সঙ্গীত, বরং সে তোমার উপস্থিতি তৃষ্ণা অনুভব করছে। তোমার নীরবতা তার অনিশ্চয়তা হয়ে দাঁড়ায়। সে ভাবছে, আমি কি এত বিশ্বাসঘাতী হয়ে গেছি যে এখন এটা বলা পর্যন্ত চাই না। আর এটাই সেই ব্যথা যা কোনো কথার চেয়েও গভীরভাবে আঘাত করে। যখন তুমি চুপ থাকো, তুমি তোমার শক্তি দেখাও কিছু না বলেই। তুমি দেখিয়ে দাও যে তোমার কারো স্বীকৃতি, কারো উপস্থিতি বা কারো দয়া দরকার নেই। তুমি পুরোপুরি নিজেই সম্পূর্ণ। আর এই অনুভূতিটা সামনে থাকা মানুষকে ভেঙে দেয়। কিন্তু মনে রাখো, এটা সহজ নয়। নীরবতায় শক্তি আছে, কিন্তু সেই শক্তিটাকে সামলে রাখতে লাগে নিয়মকানুন, ধৈর্য আর নিজের মূল্যবোধের ওপর অটুট বিশ্বাস। স্টোইকরা এটা বলতো আত্মশান্তি, সেই অবস্থা যেখানে বাইরে যত ঝড়ই আসুক তা তোমার ভিতরের শান্তি নড়াবড়া করতে পারে না। যখন তুমি সেই অবস্থা পেয়ে যাও, তোমার নীরবতা সঙ্গীত একদম একটা দুর্গের মতো হয়ে যায়, অটল, অবিনাশী আর শক্তিশালী। আর ওই দুর্গের দেওয়ালের ওপারে কেউ পৌঁছতে পারে না। তো এগোবার আগে এক মুহূর্ত নিজের ভিতরটা দেখো আর মনে রেখো, নীরবতা প্রতিটা কথার চেয়েও বেশি কিছু বলে, কারণ এটা অন্যদের বাধ্য করে তাদের নিজের ভিতরের কণ্ঠ শোনার জন্য। যদি এখনো পর্যন্ত ভিডিওটা তোমাকে ভাবতে বাধ্য করে থাকে, তাই যদি বাধ্যও করাও, তাহলে লাইক দিতে ভুলো না, কারণ এটা শুধু এক ভিডিও নয়, এটা একটা স্টোইক যাত্রার শুরু, যেখানে তুমি শিখবে চুপচাপ থেকে জিততে আর কিছু না বলে নিজের ছাপ রেখে যেতে। দ্বিতীয়ত, যখন তোমার নীরবতা ওদের ভিতরে ঝড় তোলার মতো হয়ে ওঠে, সঙ্গীত, নীরবতা শুধু বার্তা দেয় না, এটা একটা মানসিক আঘাত দেয় যা সরাসরি আত্মার গভীরে পৌঁছায়। যখন তুমি কাউকে ঘোস্ট করো, মানে হঠাৎ করে অদৃশ্য হয়ে যাও, তখন তুমি ওর ভিতরে একটা গভীর মানবিক অনুভূতিকে ছুঁয়ে যায়, হারানোর ভয়। দেখো, মানুষের প্রকৃতি এমনই, যতক্ষণ কিছু আমাদের কাছে থাকে আমরা তার মূল্য বুঝি না, কিন্তু যেভাবে ওটাই এমন একটা জিনিস যা হঠাৎ করেই আমাদের চিন্তার সবচেয়ে বড় অংশ হয়ে যায়। মনোবিজ্ঞানী ডাকে বলে স্কারসিটি প্রিন্সিপাল, মানে যখন কিছু বিরল হয়ে যায় তখন তার দাম বাড়ে। যখন তুমি তার মেসেজের জবাব দিতে বন্ধ করে দাও, তার কল রিসিভ করো না বা তার খেলা থেকে নিজেকে সরিয়ে নাও, তখন তার জীবনে একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয়। এমন একটা জায়গা যেখানে আগে তোমার উপস্থিতি ছিল, এখন শুধু নীরবতা, আর সেই নীরবতায় তার মাথা কাজ করতে শুরু করে। সে প্রতিটা কথা, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ছোট ভুল মনে রাখে, যেমন পুরনো সিনেমার সঙ্গীত বারবার রিওয়াইন্ড করে যাচ্ছ। আমি কি কিছু ভুল করেছি? সে কি আমার থেকে বিরক্ত হয়ে গেছে? সে কি চিরতরে চলে গেছে? সময় কাটতে থাকে আর তোমার নীরবতায় তার সবচেয়ে তীব্র শব্দ হয়ে ওঠে। এখন সে তোমাকে খুঁজে পায় না, কিন্তু তোমার অনুভূতি তাকে সব জায়গায় সতায়। এটাই তো ঘোস্টিংয়ের আসল মজাটা। এখন মনোযোগ তোমার দিকে নয়, তার দিকে। সে এখন নিজের সঙ্গে লড়াই করছে, নিজের প্রশ্নগুলোর মধ্যে ডুবে আছে, নিজের আচরণের মুখোমুখি হচ্ছে। আর তুমি এখন তার কক্ষপথে নেই। তুমি আর কারো এনার্জিতে ভেসে যাচ্ছ না, নিজের এনার্জিতে ভাসছ। তুমি তোমার শক্তি সরিয়ে নিয়েছ। এখন সে একা থেকে গেছে, তার পস্তানো, তার আফসোস আর তার ব্যর্থ প্রচেষ্টা নিয়ে। আর এই প্রক্রিয়ায় সে বুঝতে পারে যে যাকে সে উপেক্ষা করছিল, সেইটাই এখন তার সবচেয়ে বড় ঘাটতি হয়ে দাঁড়িয়েছে। আধুনিক মনোবিজ্ঞান স্পষ্ট বলে, যখন তোমার থেকে কোনো কিছু কেড়ে নেওয়া হয়, তখন সেটা হঠাৎ করে আরও বেশি মূল্যবান মনে হতে থাকে। ভাবো, যখন কোনো দোকানে লেখা থাকে লিমিটেড এডিশন, আমরা তো তাকে আরও বেশি চাওয়া শুরু করি, তাই না? ঠিক তেমনি যখন তুমি নিজেকে দূরে সরিয়ে নাও, তখন তুমি সবসময় সহজলভ্য একজন মানুষ থেকে মিলকে কঠিন একজন মানুষ হয়ে যাও। তুমি এখন সাধারণ থেকে অসাধারণে পরিণত হয়েছ। এখন সেই মানুষগুলো তোমার হাসি, তোমার কথা, তোমার সময় মনে করে, যাদের তুমি আগে পাত্তাই দিতে না। কিন্তু এই প্রভাব শুধু স্মৃতিতে থেমে থাকে না, এটা তাদের অহংকারেও পৌঁছে যায়। এখন প্রশ্নগুলো ওঠে, সে আমাকে কেন ছেড়ে গেল? আমি কি ভুল করেছি? নাকি সে কারো আরেকজনের সাথে আছে? আমি কি এখন তার জন্য যথেষ্ট না? এই প্রশ্নগুলো তাদের শান্তি করতে দেয় না, কারণ এখন কোনো ক্লোজার মেলেনি। এখন তারা নিজেরাই ভাবনার জালে আটকে গেছে। আর তোমার নীরবতা তাদের সামনে এক মিরর হয়ে দাঁড়িয়েছে, যা তারা তাদের ভুলগুলো দেখাচ্ছে, তোমার ছাড়া কিছু না বলে। স্টোইক দৃষ্টিকোণ থেকে দেখলে এটা স্টোইকিজমের আত্মার সাথে পুরোপুরি জড়িত। আবেগ নিয়ন্ত্রণ। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, তোমার মধ্যে সেই শক্তি আছে, যখন খুশি নিজেকে যে কোনো জিনিস থেকে আলাদা করে নিতে পারো। সত্যিকারের শান্তি মনের সমতা থেকে আসে। কাউকে গোস্ট করা মানে কারোর ক্ষতি করা নয়, এটা নিজের প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত। এর মানে হলো, আমি এখন আর সেই বিশৃঙ্খলার অংশ নেব না যা আমার আত্মার শান্তি কেড়ে নেয়। যখন তারা
তাদের অনুশোচনার সাথে লড়াই করছে। হ্যাঁ, তোমরা তোমাদের প্রশ্নে ডুবে থাকো। তখন তুমি কি করছো? তুমি তোমার মধ্যের রাজাকে আমার জাগিয়ে তুলছ। এখন তুমি সেই পুরুষ নও যিনি পেছনে ছুটতেন, বোঝাতেন বা নিজের মূল্য প্রমাণ করতেন। এখন তুমি সেই পুরুষ যে চুপচাপ চলে গেছে, আত্মবিশ্বাসী, সংযত এবং অটল। আর এটাই সবচেয়ে বড় শিক্ষা। তোমার নীরবতা তাদের শাস্তি নয়, তোমার নিয়ন্ত্রণ। তাই এগোবার আগে কমেন্টে লিখো, আমার নীরবতাই আমার নিয়ন্ত্রণ। কারণ এটা শুধু শব্দ নয়, এটা সেই মানসিক শক্তির স্মৃতি যা একটি স্টোইক পুরুষের। ভেতরে একটা আরাম আছে। আর যদি এই কথা তোমার হৃদয়ে গুঞ্জরিত হয়, তাহলে লাইক বাটন চাপো। কারণ ঠিক এই মুহূর্তেই তুমি নিজের অনুভূতির মালিক হো, কারোর দাস না। এখন চলো সামনে এগিয়ে যাই আর বুঝি কিভাবে স্টোইক তত্ত্ব তোমাকে এই পুরো প্রক্রিয়ায় মানসিকভাবে অজেয় করে তুলতে পারে। নম্বর 3, স্টোইক তত্ত্ব যা শেখায় অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করার কৌশল। এখন একটা কষ্টদায়ক সত্য শোনো, গোস্টিং তখনই কার্যকর হয় যখন তোমার মধ্যে মানসিক শৃঙ্খলা থাকে। কারণ যদি তুমি তোমার আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারো, ধরতে না পারলে, একটা মেসেজ, একটা কল বা এক মুহূর্তের দুর্বলতা তোমার সব পরিশ্রম মাটিতে মিশিয়ে দিতে পারে। আর ঠিক এখানেই স্টোইক দর্শন তোমার সবচেয়ে বড় সঙ্গী হয়ে ওঠে। স্টোইকরা বিশ্বাস করত আসল শক্তি বাইরে থেকে আসে না, এটা তোমার ভিতর থেকে জন্ম নেয় যখন তুমি তোমার অনুভূতিগুলোর ওপর নিয়ন্ত্রণ কায়েম করতে পারো। মার্কাস অরেলিয়াস লিখেছিল, তোমাদের নিজেদের মন নিয়ন্ত্রণে আছে, বাইরের ঘটনাগুলোতে নয়। যদি তুমি এইটা বুঝতে পারো, তাহলে তুমি আসল শক্তি পেয়ে যাবে। অর্থাৎ মানুষ তোমার সম্পর্কে কিছুই বলুক বা করুক, কিন্তু তোমার প্রতিক্রিয়া দেখানোর অধিকার শুধু তোমারই। আর অনেক সময় সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া হয় কোনো প্রতিক্রিয়া না দেখানো। ভাবো তো, যখন কেউ তোমার অবমাননা করে, তোমার মূল্যায়ন করে না বা তোমার সাথে খেলা করে, তখন তোমার প্রথম আবেগপ্রবণ প্রতিক্রিয়া কি হয়? রাগ, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা বা জবাব দেওয়ার ইচ্ছা। কিন্তু যখন তুমি এমন করো, তখন তুমি তোমার মস্তিষ্কের রিমোট কন্ট্রোলটা ওর হাতে দিয়ে দাও। এখন ও ঠিক করবে কখন তুমি রেগে যাবে, কখন তুমি দুঃখ পাবে। আর এটা কি না ক্ষমতা হারানো? এই ক্ষমতা রাখে স্টোইক পুরুষ। যে মানুষ তার আবেগের মালিক, সে তার দাস নয়। স্টোইক দর্শন আমাদের শেখায় আসল স্বাধীনতা আসে আবেগের থেকে দূরে থাকার মধ্য দিয়ে। এপিক্টেটাস বলেছিল, তোমার সাথে কি ঘটে তার কোনো গুরুত্ব নেই, তুমি কিভাবে প্রতিক্রিয়া দেখাও সেটাই আসল কথা। যখন তুমি কাউকে গোস্ট করো, তুমি শুধু সেই ব্যক্তির থেকে দূরে যাচ্ছ না, তুমি তার সঙ্গে আসা বিশৃঙ্খলার থেকেও দূরে যাচ্ছ। তুমি বলছো, আমি আমার শান্তি তোমার আচরণের বিনিময়ে বিক্রি করব না। আর এটাই স্টোইসিজম আর ডাঙ্ক সাইকোলজির মেলবন্ধন। যখন তুমি চুপ থাকো, তুমি নিজের শান্তি রক্ষা করছো না, তুমি একটা বার্তা পাঠাচ্ছ। তোমার নীরবতা বলছে, আমি নিয়ন্ত্রণে আছি, আমার তোমার ভ্যালিডেশনের দরকার নেই, আমি তোমার মনোযোগ বা অনুমোদন চাই না, আমার মূল্য তোমার আচরণ দিয়ে নির্ধারিত হয় না। আর এই বার্তাটা যে কোনো বিতর্ক বা মুখোমুখি হওয়ার চেয়ে অনেক গভীর প্রভাব ফেলে। কিন্তু ধরো, তোমার অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করা সহজ নয়। এমন কিছু মুহূর্ত অবশ্যই আসবে যখন তোমার মনে হবে একবার কথা বলে নেওয়া যাক, একটু বুঝিয়ে দিই বা ক্লোজার দরকার। কিন্তু মনে রেখো, প্রতিবার যখন তুমি সেই আবেদনটা করবে, তুমি তোমার ভেতরের শক্তিকে থামাও না, বরং বাড়াও। যখনই তুমি চুপ থাকো, তখন তুমি তোমার আবেগের ধৈর্য বাড়াচ্ছ। তুমি প্রমাণ করছো যে তোমাকে প্রতিটি অপমান, প্রতিটি আঘাত, প্রতিটি ত্রুটির জবাব দিতে হবে না, তুমি তাদের থেকেও ওপরে। এখন প্রশ্ন হলো, এমন শৃঙ্খলা কিভাবে আনা যায়? স্টোইকরা বলে, শুধু তাদের দিকে মনোযোগ দাও যা তোমার নিয়ন্ত্রণে আছে। তুমি কারোর চিন্তা বা অনুভূতি পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি অবশ্যই ঠিক করতে পারো কিভাবে প্রতিক্রিয়া দেবে। তাই তোমার শক্তি অপ্রয়োজনীয় জিনিসে নষ্ট করো না, যা তোমার থেকে ছিনিয়ে নিয়েছে, বরং সেটা ব্যবহার করো যা তুমি তৈরি করছো। তোমার শান্তি, তোমার উন্নতি, তোমার শক্তি। আর যদি তুমি এটা অনুভব করতে পারো, তাহলে লাইক বাটনে চাপো, কারণ এটাই তোমার পদক্ষেপ সেই জীবনের দিকে যেখানে তুমি অনুভূতি দিয়ে নয়, নিজের শৃঙ্খলা দিয়ে চলো। এখন এগিয়ে যাই এবং দেখি, যখন তুমি তোমার অনুপস্থিতি দিয়ে শক্তি ফিরে নাও, কিভাবে পুরো খেলা বদলে যায়। নম্বর 4, তোমার অনুপস্থিতি দিয়ে তোমার শক্তি ফিরে নাও। অনুপস্থিতি মানে শুধু কারো থেকে দূরে থাকা নয়, এটা সেই জিনিসকে ফিরে পাওয়ার নাম। নেওয়ার নামই হলো সেই যা শুরু থেকেই তোমার ছিল, তোমার শক্তি, তোমার শান্তি আর তোমার আত্মসম্মান। যখন তুমি পেছনে সরে যাও, তুমি শুধু অদৃশ্য হও না, তুমি একটা বার্তা দাও যে এখন আমি এমন কাউকে জন্য উপলব্ধ নই যে আমার মূল্য বোঝে না। আর এখান থেকেই বদল শুরু হয়। ভাবো একটু, যখন তুমি সবসময় উপস্থিত থাকো, সবসময় দাও, সবসময় পাওয়া যায়, ধীরে ধীরে তোমার মূল্য কমে যেতে থাকে। কারণ যা জিনিস সবসময় হাতে থাকে, মানুষ তার গুরুত্ব ভুলে যায়। কিন্তু যখন তুমি পেছনে সরে যাও,
হঠাৎ একটা ফাঁক তৈরি হয়, আর ওই ফাঁকে একটা নতুন খেলা শুরু হয়। এখন সেই মানুষটা অনুভব করে তোমার ছাড়া তার দুনিয়া আর আগের মতো নেই। আগে যেই গর্ব ছিল, যেটা সে কখনো ভেঙেছিল, এখন ঠিক সেটাই তাকে কষ্ট দিচ্ছে। সে ভাবতে থাকে, সে কেন চলে গেল? আমি কি কিছু ভুল করেছিলাম? এখন কি সে চিরতরে চলে গেছে? আর এখান থেকেই শুরু হয় পস্তানো, যন্ত্রণার সময় আর আত্মসমালোচনার পর্যায়ে। তোমার অনুপস্থিতির আসল শক্তি দুটো বড় মনোবৈজ্ঞানিক তত্ত্বের ওপর নির্ভর করে: কমতির অনুভূতি, সীমাবদ্ধতা। প্রথমে কথা বলি স্কার্সিটি বা অভাবের। মানুষ সবসময় এই জিনিসের দাম বোঝো যা সহজে পাওয়া যায় না। যখন তুমি নিজের থেকে দূরত্ব রাখো, তখন তুমি বিরল হয়ে ওঠো। এখন সে তোমাকে হালকাভাবে নিতে পারে না। এখন তুমি একটা রহস্য হয়ে যাও। সে ভাবছে, সে কি ফিরে আসবে? আমি কি তাকে হারিয়ে ফেলেছি? আর যতই চিন্তা গাঢ় হয়, তোমার দাম তার মাথায় বাড়তে থাকে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এর আরেকটা দিক আছে যা আরও শক্তিশালী। সীমান থেকে দূরে যাওয়া শুধু দূরত্ব নয়, এটা একটা সীমা ঠিক করা। তুমি বলছো, আমি সেখানে থাকবো না যেখানে আমাকে সম্মান দেওয়া হয় না। আমি আর এমন পরিবেশের অংশ হব না যেখানে আমার আত্মা শান্তি পায় না। কিন্তু মনে রেখো, মানুষ তোমার সীমা টেস্ট করবে। তারা তোমাকে পেছনে টেনে আনতে চাইবে, তোমাকে দোষী মনে করাবে, বা তোমাকে প্ররোচিত করবে কিছু বলার জন্য। কিন্তু প্রতিবার যখন তুমি চুপ থাকো এবং সেই সীমা ভাঙতে দাও না, তুমি তোমার শক্তিকে আরও মজবুত করো। প্রতিবার যখন তুমি না বলো, তুমি নিজেকে বলছো, আমার শান্তি অমেয়। মানে এটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। এটা কোনো বইয়ের কথা নয়, এটা হলো সিদ্ধান্তগুলোই যেগুলো স্টোইকরা মেনে জীবনের পথ চলেছে। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, আটটা সেই রং ধারণ করে যার রঙের মতো তোমার চিন্তাগুলো তার মধ্যে ঢেলে দাও। তাই যখন তুমি তোমার শক্তি ফিরে পাবার দিকে মনোযোগ দাও, তখন তোমার চিন্তার রঙও বদলে যায়। এখন তুমি আর চিন্তা করো না অন্যরা তোমার সম্পর্কে কি ভাবছে, বরং তোমার মনোযোগ শুধুমাত্র একটিই জিনিসে থাকে, তুমি নিজেকে, তোমার উন্নতি, তোমার লক্ষ্য, তোমার মঙ্গল নিয়ে। কিন্তু একটা কথা পরিষ্কার করে নাও, শক্তি ফিরে পাওয়ার মানেই নয় যে তুমি আশা করছো সেটা ফিরে আসবে। এর মানে হলো তোমাকে তার কখনই দরকার ছিল না, কারণ তোমার মূল্য কোনো একজনের উপস্থিতি বা অনুপস্থিতি দিয়ে নির্ধারিত হয় না। যখন তুমি দূরে চলে দাও, তুমি কারোর থেকে পালাচ্ছ না, তুমি নিজেকে আবার খুঁজে পাচ্ছ। তুমি তোমার আত্মবিশ্বাস, সঙ্গীত আবার গড়ে তুলছ এবং পৃথিবীকে দেখাচ্ছ যে এখন তুমি কোনো সাধারণ আচরণের সঙ্গে আপোষ করবে না। আর সবচেয়ে সুন্দর মুহূর্ত তখন আসে যখন তারা তাদের পছতাবা আর প্রশ্নে আটকে থাকে, আর তুমি নিজেকে উন্নত করছো। এখন তুমি আর অপেক্ষা করছো না যে তারা তোমার অনুপস্থিতি অনুভব করো, কারণ যখনও শেষ পর্যন্ত করবে, তখন সে সেই মানুষটাকেই চিনতে পারবে না যেই তুমি হয়েছ। এটাই আসল শক্তি। চুপ থেকে এতটাই বদলে যাও যে আর কারো প্রভাব তোমার কাছেও পৌঁছাতে না পারে। তো এই মুহূর্তটা স্মরণীয় করে রাখো। কমেন্টে লেখো, আমি আমার অনুপস্থিতি দিয়ে আমার শক্তি ফিরে নিচ্ছি। এটা তোমার ঘোষণা। এখন তুমি আর পিছনে ঝুঁকবে না, এখন তুমি ঝুঁকানো শিখাবে। আর যদি তোমার ভিতরে এই আগুন জ্বলে উঠেছে, তাহলে সেই লাইক বাটনে চাপো, কারণ এটা তোমার সময় স্টোইক পুরুষ হওয়ার, যিনি চুপ থেকে নিজের ছাপ রেখে যায়। এখন চলো এগিয়ে যাই আর বুঝি কিভাবে ডার্ক সাইকোলজি এই পুরো প্রক্রিয়াটাকে আরও মারাত্মক করে তোলে, যেখানে তোমার অনুপস্থিতি তাদের মধ্যে সবচেয়ে গভীর অশান্তি সৃষ্টি করে। নম্বর 5, ডার্ক সাইকোলজি। যখন তোমার অনুপস্থিতি তাদের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়, যখন তুমি কাউকে ঘোস্ট করো, তুমি শুধু তাদের জীবন থেকে যাচ্ছ না, তুমি তাদের মস্তিষ্কে এমন অনুভূতির বীজ বপন করছো যা ধীরে ধীরে একটা ঝড়ে পরিণত হয়, যেখান থেকে তারা পালাতে পারে না। ডার্ক সাইকোলজি বলে, যখন কেউ তোমার অনুপস্থিতি অনুভব করে, তখন তার ভিতরে একের পর এক অনেকগুলো অনুভূতি জন্ম নেয়: অপরাধবোধ, কৌতূহল, তৃষ্ণা, আর শেষে আসক্ত চিন্তা, অর্থাৎ পাগলামির মতো আকর্ষণ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই সব কিছু তার মস্তিষ্কেই ঘটে, আর তুমি পুরো সময় চুপচাপ আর শান্ত থেকে যাও। চলো এক এক করে বুঝি। প্রথমটা হলো অপরাধবোধ। তিতি যখন তুমি হঠাৎ করে অদৃশ্য হয়ে যাও, তখন তার মনে প্রথম যে প্রশ্ন ওঠে সেটা হলো কেন। সে তোমার শেষ মেসেজ, এই কথোপকথন, এমনকি তোমার শেষ অভিব্যক্তিও মনে রাখতে শুরু করে। সে প্রতিটা মুহূর্তে কোথায় ভুল হয়েছে খুঁজতে শুরু করে, এবং তারা সেটা মানুক বা না মানুক, তাদের ভিতরে একটা হালকা অপরাধবোধ জন্ম নেয়। তোমার নীরবতা তাদের জন্য একটা আয়না হয়ে দাঁড়ায়, যা তাদের আচরণের সত্যিটা দেখায়। আর সেই গিল্ড তাদের আত্মবিশ্বাসের প্রথম ফাটল তৈরি করে। আর একটা জিনিস হলো কৌতূহল, মানুষের স্বভাব। সে সব কিছুর উত্তর চায়, আর যখন উত্তর পায় না, তখন মাথা পাগলের মতো প্রশ্নে ভরে যায়। সে হঠাৎ কেন হারিয়ে গেল? আমি কি কিছু ভুল বলেছি? সে কি অন্য কারো সঙ্গে আছে? এখন তাদের মধ্যে একটা মানসিক তৃষ্ণা জাগে, যা কেউ বুঝাতে পারে না, কারণ যখন তুমি চুপ থাকো, তখন ওরাই নিজেরাই প্রশ্নে জ্বলে ওঠে। আর মনে রাখো, যত বেশি অনিশ্চয়তা, তত বেশি কীতি কৌতূহল আর অস্থিরতা। তোমার এই নীরবতা ওদের এমন ভাবতে বাধ্য করে। আর প্রতিবার যখন তারা উত্তর পায় না, তোমার মূল্য ওদের মনে আরও বেড়ে যায়। তৃতীয় কষ্ট। এইখান থেকে শুরু হয় অভাবের মনোবিজ্ঞান, মানে কমতির অনুভূতি। এখন তারা তোমার সেই সব কিছু মনে করতে শুরু করে
যা তারা কখনো অবহেলা করেছিল। তোমার হাসি, তোমার কথা বলার ধরন, সেই স্থির শক্তি যা তোমার উপস্থিতি থেকে অনুভূত হতো। এখন সেই সব জিনিস যা আগে তাদের সাধারণ মনে হতো এখন অমূল্য হয়ে গেছে। তোমার অনুপস্থিতি তাদের প্রতিটি স্মৃতিকে আরও তীব্র করে তোলে এবং তারা প্রতিটা মুহূর্তকে আবারও কাটাতে চায় যা তারা তোমার সঙ্গে নষ্ট করে ফেলেছিল। কিন্তু এখানেই আসল মোড় আসে। যত বেশি তাড়না তত বেশি অধৈর্য, কারণ এখন তারা জানে তারা তোমাকে আর কখনোই ফিরে পাবে না, এবং এই অসম্ভব আকাঙ্ক্ষা ধীরে ধীরে আবেগপ্রবল হয়ে ওঠে। চতুর্থ আবেগ হল অপরাধবোধ। এই সঙ্গীত, কৌতূহল আর তাড়না যখন একসাথে মস্তিষ্কে ঘন ঘন ওঠে, তখন একটা আবেগ ঘন বিস্ফোরণ ঘটে। যে মানুষটা আগে তোমাকে হালকাভাবে নিত, এখন সে তোমার কথা সারাক্ষণ ভেবে ফেলে। সে তোমার দেখা সাক্ষাৎ সব জায়গায় পায়, তোমার মতো শব্দ, তোমার মতো মানুষ, এমনকি তোমার মতো নিস্তব্ধতাও সে খুঁজে বেড়ায়। তুমি তার কাছে একটা গাধা হয়ে দাঁড়াও, যেটা সে সমাধান করতে পারে না, একটা শূন্যস্থান যেটা সে পূরণ করতে পারে না। আর সবচেয়ে ভালো কথা, তুমি কিচ্ছু করো না, শুধু তোমার চুপচাপেই সেসব হয়ে যায়। তুমি তো আছোই। স্টয়েক দৃষ্টিকোণ থেকে দেখলে এটাই আসল শক্তি, কিছু না বলে পুরো খেলা নিয়ন্ত্রণ করা। এপিকটেটাস বলেছিল, আগে ঠিক করো তুমি কি হতে চাও, তারপর সেই রকম হতে যা দরকার সেটা করো। এই পরিস্থিতিতে তুমি ঠিক করেছ তুমি সেই পুরুষ হও যে নিজের মূল্য বুঝতে পারে, যাকে কারো ভ্যালিডেশন বা ব্যাখ্যার দরকার নেই। আর এখন তোমার প্রতিটা পদক্ষেপ বলছে, আমি আমার মূল্য তোমার আচরণের উপর নির্ভর করতে দেব না। কিন্তু মনে রেখো, এটা বদলা নয়, এটা কাউকে আঘাত করার উদ্দেশ্য না, চেষ্টা করছো না। এটা হলো সীমা ঠিক করার সবচেয়ে ভদ্র উপায়। তুমি তাদের দেখাচ্ছ যে যখন কেউ তোমার সীমা লঙ্ঘন করে, তখন তাকে তোমার অনুপস্থিতির দাম চুকাতে হয়। তুমি এখন আর কোনো ব্যাখ্যা দিচ্ছ না, না পিছনে ছুটছ, না কিছু জবাব খুঁজছ। তুমি শুধু পিছিয়ে গেছ। আর এখন ওরা নিজেরাই তাদের অপরাধ, তাদের আফসোস আর তাদের প্রশ্নে পুড়ে মরছে। এটাই হলো ডার্ক সাইকোলজির আসল শক্তি। যখন তুমি তাদের নিজের অনুভূতিগুলো তাদের বিরুদ্ধে ব্যবহার করো, আর তারা নিজের মনে ভুগছে, আর তুমি তখন কি করছো? তুমি এগিয়ে যাচ্ছ। হ্যাঁ, তুমি ঝলমলে উঠছ। তুমি সেই পুরুষে পরিণত হচ্ছ যে এখন সম্মান চায় না, কমান্ড করে, আর সেটা এক শব্দ না বলেই। আর যদি এটা তোমার হৃদয়ে লেগে থাকে, তাহলে সেই লাইক বাটনটা চাপাও, কারণ এখন তুমি সেই পথে হাঁটছ যেখানে স্টোয়িসিজম আর ডার্ক সাইকোলজি মিলে তোমাকে এমন একজন স্টয়েক মানুষ বানায় যে কথা না বলেই সবাইকে নিজের দিকে আকর্ষণ করে। নম্বর 6, যখন তুমি অদৃশ্য হয়ে যাও তখন কি করতে হবে? ঘোস্ট করা মানে হঠাৎ করে উধাও হয়ে যাওয়া এই পুরো কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আসল শক্তি তো সেই অনুপস্থিতিতেই থাকে। তোমরা তখন কি করছো সেটাই আসলে মর্মে লুকিয়ে থাকে। ঠিক এই সময়টাই যখন একজন সাধারণ লোক এই স্টয়েক মানুষে পরিণত হয়, যখন তারা তোমার অনুপস্থিতির নিস্তব্ধতায় বসে ভাবছে সে কোথায় গেল আর কেন গেল, তখন তুমি তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী রূপে গড়ে উঠছ। এমন একজন মানুষ যাকে হারিয়ে তারা সারা জীবন আফসোস করবে। প্রথমটা, আত্ম উন্নতি। এখন সময়ে নিজের ওপর দ্বিগুণ পরিশ্রম করার। ভাবো কোন কোন কাজ তোমরা সবসময় পিছিয়ে দিয়েছ। জিম যাওয়া, নতুন কোনো স্কিল শিখা, বা কেরিয়ারে মনোযোগ দেওয়া, বা শুধু নিজের ওপর কাজ করা। যত্ন নাও। মনে রেখো, তোমার অনুপস্থিতি শুধু তাদের জীবনে শূন্যতা তৈরি করবে না, বরং তোমার জীবনে একটা নতুন জায়গা তৈরি হবে যেখানে তুমি ফুটে উঠতে পারবে, উন্নতি করতে পারবে, নিজেকে আরও সুন্দর করে সাজাতে পারবে। পরের বার তারা তোমাকে দেখবে বা তোমার কথা শুনবে, তখন তারা চিনতে পারবে না তুমি সেই একই মানুষ যিনি আগে তাদের সঙ্গে ছিলেন, কারণ তুমি এখন বদলে গেছো, ভিতর থেকে এবং বাইরে থেকেও। এটা একটা মানসিক এবং আবেগগত পরিবর্তন। এখন সময় তোমার মস্তিষ্ক আর হৃদয়কে প্রশিক্ষণ দেওয়ার। স্টোইক দর্শনের সবচেয়ে বড় নিয়ম হলো শক্তি আসে ভেতর থেকে, বাইরের কারণে নয়। নিজের মনের ওপরই তোমার নিয়ন্ত্রণ থাকে। মার্কাস অরেলিয়াস বলেছিল, তোমার নিজের মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করতে পারো, বাইরের পরিস্থিতি নয়। যখন তুমি এটা বুঝতে পারবে, তখনই আসল শক্তি পাবে। তো এখনই সময়টা ব্যবহার করো নিজের অনুভূতির মালিক হতে। পুরনো রাগ, বেদনার, তিক্ততাকে ছেড়ে দাও। সেই সব অনুভূতিকে ক্ষমা করে দাও যেগুলো তোমাকে নিচে টেনে নিয়ে যায়। কারণ একজন স্টোইক মানুষ প্রতিশোধ নেয় না, সে তার শান্তিতে উত্তর দেয়। এখন নিজের মনোযোগ দাও সেই আত্মবিশ্বাসে যা কোনো বাহ্যিক স্বীকৃতির উপর নির্ভর করে না, সেই আত্মবিশ্বাস যা নিজেকেই সম্মান করে। এটাই এখন সময়, সেই যা কারো হ্যাঁ বা নাতে ভাঙে না।
তৃতীয়টা হলো তোমার শারীরিক উপস্থিতি। সত্যি পৃথিবী প্রথমেই তোমার দেখনিতেই নজর দেয়, তাই এখন সময়ে তোমার শরীর আর ব্যক্তিত্ব আপগ্রেড করার। জিম যাও, তোমার খাবার ঠিক করো, তোমার স্টাইল ভালো করো। এটা কাউকে ঈর্ষা করতে বলার জন্য নয়, নিজেকে সেরা রূপে দেখতে চাইলে। যখন তুমি নিজেকে উন্নত করো, তোমার চলন, তোমার সঙ্গীত, মুখ, তোমার এনার্জি সব কিছু কথা বলতে শুরু করে। আর যখন তারা তোমাকে দেখবে, তখন তারা বলবে, সে তো ছিলই ভেঙে পড়ে, কিন্তু এখন তো সে আরও বেশি ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। আর এখানেই সেই মুহূর্ত যখন তুমি কিছু বলার দরকার ছাড়াই জিতে যাও। চতুর্থ, তোমার সামাজিক উপস্থিতি। এখন এটা ভেবো না যে তোমাকে সোশ্যাল মিডিয়ায় দেখাতে হবে, সেটা ছোট মনোভাব, স্ট্রোইক নয়। আসল গ্লো আপ দেখানো হয় ভঙ্গিমা, সঙ্গীত দিয়ে নয়, প্রভাব দিয়ে হয়। তাই আসল কানেকশন গড়ো, নতুন মানুষের সঙ্গে মেলো, নতুন সার্কেলে ঢোকো, তোমার নেটওয়ার্ক বাড়াও। আর এমন মানুষের সঙ্গে থাকো যারা তোমাকে ওপরে তুলবে, নিচে টেনে নামাবে না। তোমার জীবন এখন কারো থেকে পালানোর নয়, ওপরে ওঠার যাত্রা। এখন তোমার অবস্থা মজুদ থাকা শুধু ওদের শেখাবে না, তোমাকেও দেখাবে যে তোমার কারোর দরকার ছিল না, শুধু নিজেরই ছিল। 5 নম্বরটা হলো চুপ থাকা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এখন আসল পরীক্ষা শুরু হয়। যখন তুমি নিজের উপর কাজ করছো, তখন তোমার চুপ থাকা বজায় রাখো। ওদের কল, মেসেজ বা পরোক্ষ ইঙ্গিতের পিছনে পড়ো না। প্রতিবার যখন তুমি চুপ থাকো, তুমি তোমার সীমানাগুলো আরও মজবুত করছো। প্রতিবার যখন তুমি উত্তর দাও না, তুমি নিজেকে মনে করিয়ে দিচ্ছ, আমি এখন নিজের উন্নতিতে ব্যস্ত। চুপ থাকা শুধু সাজসজ্জা নয়, এটা তোমার শৃঙ্খলের প্রতীক। এটা আর প্রতিটা সেকেন্ড যা তুমি নিজের মধ্যে বিনিয়োগ করো, সেটা তোমার ভবিষ্যতের জন্য একটা নতুন ইট বসায়। মনে রেখো, এই পুরো যাত্রাটা তাদের সম্পর্কে নয়, তোমার সম্পর্কে। এখন তুমি কারোর মনোযোগ বা স্বীকৃতির অপেক্ষায় নেই, কারণ এখন তুমি নিজেই নিজের সব চাওয়া জিনিস দিচ্ছ। এটাই আসল শক্তি। যখন তুমি নিজের অভাবগুলো পূরণ করে ফেলো, তখন আর কেউ তোমাকে দুর্বল করতে পারে না। আর যদি এই কথা তোমার ভিতরে নামছে, তাহলে লাইক বাটন চাপো, কারণ এখন তুমি সেই পথে চলে পড়েছো যেখানে একজন সাধারণ মানুষ একজন এমন মানুষে পরিণত হয় যে কথা বলে না, শুধু তার উপস্থিতি দিয়েই সবাই কাছে পাঠ শেখায়। নম্বর 7, যখন সে ফিরে আসবে, অবশ্যম্ভাবী কমব্যাক। এখন কথা বলি সেই মুহূর্তের যা প্রায় সব সময় ঘটে, তার ফিরে আসার সময়। হ্যাঁ, যখন তুমি কাউকে গোস্ট করো, তার প্রভাব গভীর হয়, এত গভীর যে তোমার অনুপস্থিতি তাদের জীবনে মুছে যায় না, বরং আরও ভারী হয়ে ওঠে। আর যখন তারা সেই ভার আর সহ্য করতে পারে না, তখন তারা ফিরে আসে। হয়তো সঙ্গে সঙ্গেই নয়, হয়তো তোমার ভাবনার মতো নয়, কিন্তু একদিন কোনো অজুহাতে, কোনো ছোট্ট ইঙ্গিতে তারা অবশ্যই ফিরে আসবে। তারা কেন ফিরে আসে? কারণ যখন তুমি চুপ হয়ে যাও, তখন তুমি তাদের কাছে একটা রহস্যে পরিণত হও। ডার্ক সাইকোলজি বলে মানুষ সবচেয়ে বেশি সেই জিনিসটার দিকেই আকৃষ্ট হয় যা সে বুঝতে পারে না। তোমার চুপ্পিটি তাদের মনের মধ্যে একটা খালি জায়গা ফেলে দিয়েছে। এখন তারা ওই খালি জায়গাটা যে কোনোভাবে পূরণ করতে চায়। তারা জানতে চায় যে তুমি কোথায় গিয়েছিলে, এখনও কি রাগ করো, নাকি হয়তো কারো সঙ্গে আছো। তাদের এই অস্থিরতাই, মানসিক অস্থিরতাই ভাবেই তাদের তোমার দিকে টেনে আনে। ফিরে ঠেলে দেয়। কিন্তু এখন খেলা পাল্টে গেছে, কারণ এখন সে একই মানুষ, কিন্তু তুমি না। তুমি এখন বদলে গেছো। তুমি আর সেই পুরুষ নও যে তাদের ভ্যালিডেশনে বেঁচেছিল, যে প্রতিটি মেসেজের উত্তর দিত, যে প্রতিটি তর্কে নিজের মূল্য প্রমাণ করার চেষ্টা করত। এখন তুমি স্টোইক পুরুষ, যে নিজের শান্তি, নিজের পথ এবং নিজের শক্তি ফিরে পেয়েছে। এখন তাদের উপস্থিতি তোমার প্রয়োজন নেই, আর এইটাই তাদের সবচেয়ে বেশি ভীত করে। তাদের ফিরে আসা কেমন হবে? প্রায়ই এটা ধীরে ধীরে শুরু হয়। হঠাৎ করে একটা হ্যালো আসে, কোনো পুরনো ছবির ওপরে লাইক বা কোনো পোস্টে হালকা একটা কমেন্ট করা। এটা কোনো নির্দোষ ইশারা না, এটা হলো পরীক্ষা নেওয়া। তারা দেখতে চায় সেই দরজা এখনও খুলে আছে কিনা, যেটা তারা একসময় লাথি মেরে বন্ধ করে দিয়েছিল। এখন আসল পরীক্ষা তোমার। তুমি কি জবাব দেবে? নাকি সেই স্টোইক শান্তি বজায় রাখবে যা তুমি অনেক পরিশ্রম করে অর্জন করেছো? মনে রেখো, তাদের ফিরে আসা তোমার ভ্যালিডেশনের চিহ্ন নয়, বরং তাদের অনুশোচনার প্রমাণ। তারা ফিরে এসেছে কারণ তারা বুঝেছে তারা কি হারিয়েছিল। কিন্তু এর মানে এই না যে এখন তুমি ওদের ঠিক সেই জায়গায় ফিরিয়ে দাও যেখান থেকেই তারা তোমাকে ফেলে দিয়েছিল। এখন যদি তারা যোগাযোগ করে, তাহলে কি করা উচিত? প্রথম নিয়ম, তোমার শান্তি হারিও না। তাদের ফিরে আসা তোমার নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু তোমার প্রতিক্রিয়া পুরোপুরি তোমার নিয়ন্ত্রণে। স্টোইক দর্শন বলে, তোমার মন নিয়ন্ত্রণে আছে, কিন্তু বাইরের ঘটনা নিয়ন্ত্রণে নেই। তারা আসলে তোমার কাছে কিছু বোঝানোর বা ক্ষমা চাওয়ার বা তোমার নতুন জীবনের দরজা আবার খোলার মানেই নয়। যদি তুমি উত্তর দেওয়ার সিদ্ধান্ত নাও, তাহলে শান্ত ও সমঝদার হয়ে কথা বলো। কিছুটা এরকম বলো, আশা করি তুমি ভালো আছো, আমি এখন আমার লক্ষ্য আর উন্নতির দিকে মনোযোগ দিচ্ছি। এখানেই থেমে যাও। না কোনো অনুভূতি, না ব্যাখ্যা, না অতীতের স্মৃতি। তোমার এই জবাব স্পষ্ট একটা বার্তা দেয় যে তুমি আর সেই মানুষ নও যে কখনো অপেক্ষা করত। এখন তুমি এক নতুন স্তরে পৌঁছে গেছো, যেখানে তোমার প্রধানতা নিজের ওপর। যদি তুমি জবাব না দেওয়ার সিদ্ধান্ত নাও, সেটাও আরও শক্তিশালী, কারণ এখন তোমার নীরবতা নিজেই জবাব। যখন তুমি কোনো প্রতিক্রিয়া দাও না, তখন তুমি ওদের দেখাও
যে তোমার শক্তি এখন শুধু তোমার জন্য, লক্ষ্যের জন্য হও, তাদের নাটকের জন্য না। সবচেয়ে জরুরি কথা মনে রেখো, তাদের ফিরে আসা তোমার মূল্য বাড়ায় না। তোমার মূল্য তখনই ঠিক হয়ে গিয়েছিল যখন তুমি নিজেই নিজেকে বেছে নিয়েছিলে। তাদের ফিরে আসা শুধু এটা প্রমাণ করে যে তারা যা হারিয়েছিল সেটা কখনো ভালোভাবে ধরে রাখতে পারেনি। তাই যখন তারা ফিরে আসুক, শালীন থেকো, কিন্তু দূরে থেকো, নিজের জায়গায় অটল থেকো। তোমার যাত্রা, তোমার উন্নয়ন আর তোমার নিয়ন্ত্রণ দিয়ে পৃথিবীর সামনে দেখাও যে তোমাকে কোনো অনুমোদনের দরকার নেই। কারণ এখন তোমার জীবন তাদের ফিরে আসার কারণে নয়, তোমার এগিয়ে চলার কারণে। ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয়, আর যদি এই কথা তোমার মনে গিয়ে বসে তাহলে লাইক বাটনে চাপ দাও, কারণ এখন সেই শেষ ধাপের সময় যেখানে তুমি শিখবে কিভাবে সবসময় কন্ট্রোল রেখে গোস্ট হিসাবে থেকে নিজেকে কারো জালে আবার ফাঁস হতে দেবে না। নাম্বার 1, নিজেকে এতটাই শক্তিশালী করো যে গায়েব হয়ে যাওয়াই ভালো। গোস্টিংয়ের সবচেয়ে কঠিন অংশ হলো না যাওয়া নয়, বরং দূরে থাকা। সেই মুহূর্ত যখন তোমার মন বলে, দেখি তো সে আমাকে মনে করেছে কি, হয়তো এখন বদলে গেছে, বা হয়তো এখন আমার ব্যাপারে তার খেয়ালও নেই। ঠিক এই জায়গায় যেখানে তোমার আসল নিয়মকানুন তখনই বোঝা যায়, যখন তুমি নিজেকে গায়েব করো। কারণ গায়েব থাকা মানে শুধু কারোর একটা শিক্ষা দেওয়া নয়, বরং নিজেরই খোঁজে ফিরে যাওয়া। এটা তোমার জন্য, তোমার শান্তিকে প্রাধান্য দেওয়ার জন্য, তোমার শক্তিকে ফিরে পাওয়ার জন্য, আর প্রমাণ করার জন্য যে আর কেউ তোমার অনুভূতির মালিক নয়। গায়েব থাকা এত কঠিন কেন? কারণ নীরবতা অস্বস্তি লাগে। আমাদের মন সবসময় একটা উত্তর চায়। তারা কি এগিয়ে গেছে? তাদের কি কষ্ট হচ্ছে? অথবা তারা কি এখন আমাদের ভুলে গেছে? কিন্তু সত্যিটা হলো, যেমনই তুমি নীরবতা ভাঙো, তুমি সেই শক্তিটা ফিরে পাও যেটা পেতে তুমি এতটা লড়াই করেছিলে। যখন তুমি কথা বলার চেষ্টা করো, তুমি অজান্তেই কিছু বলো, তোমার মতামত এখনও আমার কাছে গুরুত্বপূর্ণ। আর এটাই দুর্বলতা, শক্তি না। স্টোইক দর্শন এটাই শেখায়, আবেগের ওপর নিয়ন্ত্রণই আসল স্বাধীনতা। মার্কাস অরেলিয়াস বলেছিল, তোমার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ আছে, বাইরের ঘটনাগুলোতে না। আর যখন তুমি এটা বুঝে ফেলো, তখনই আসল শক্তি পেয়ে যাও। তাই যখন তুমি অদৃশ্য থাকা বেছে নাও, তুমি শুধু চুপ থাকছো না, তুমি এক উঁচু স্তরে উঠছো, যেখানে তুমি নাটক, শান্তি, স্বীকৃতি, আত্মসম্মান আর থেমে যাওয়ার বিকাশ বেছে নিয়েছ। প্রতিবার যখন তুমি তোমার মনের সেই আবেগপ্রবণ ভাবনাটা থামাও, তুমি তোমার ভিতর প্রমাণ করো যে তোমার আর কারো উপস্থিতির দরকার নেই পুরোপুরি বোধ করার জন্যে। তুমি আগেই সম্পূর্ণ। এখন প্রশ্ন আসে, ক্লোজার কি? বেশিরভাগ মানুষ নীরবতা ভাঙে কারণ তারা ক্লোজার খোঁজে, উত্তর চায় বা শেষ কথোপকথন। কিন্তু শোনো, ক্লোজার কারো কাছ থেকে আসে না, সেটা তুমি নিজেই গড়ে তোলো। তুমি যেদিন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে, সেদিনই তোমাকে ক্লোজার মিলেছিল। এখন তোমার আর কোনো ব্যাখ্যা বা ক্ষমা চাওয়ার দরকার নেই, কারণ তুমি এখন সেই মানুষটার থেকে এগিয়ে গেছো যিনি উত্তর চেয়েছিল। তাহলে নিজেকে অদৃশ্য রাখার শক্তি কিভাবে বাড়াবে? প্রথমে সবসময় মনে রেখো কেন গিয়েছিলে, সেই সীমাবদ্ধতা, সেই কারণ, সেই অপমান যা তোমাকে সেই জায়গা ছেড়ে যেতে বাধ্য করেছিল। ওগুলো মনে রেখো, প্রয়োজনে লিখে রাখো। যখনই তোমার মন যোগাযোগ করার চেষ্টা করবে, তখন সেটা পড়ো এবং মনে করো, ফিরে যাওয়া মানে আবার সেই ব্যথা ভোগ করা। দ্বিতীয়, তোমার এনার্জি অন্যত্র দাও। তাদের সম্পর্কে ভাবতে বা তারা কি করছে সেটা জানতে গিয়ে তোমার এনার্জি নষ্ট করো না। তোমার এনার্জি দাও নিজের গ্রোথে, স্কিলসে আর স্বপ্নে। প্রতিদিন কিছু না কিছু নতুন শেখো, কিছু ভালো করো। তোমার এনার্জি দাও তোমার বেস্ট ভার্সন হতে, কারণ এমন দিন আসবে যখন তোমার বদলে যাওয়া মশুক তাদের স্মৃতিকে লজ্জিত করবে। মনে রেখো, তোমার চুপ থাকা শুধু তাদের জন্য না, তোমার জন্যেও। নিজেকে একা ভেবো না। চুপ থাকা মানে একা থাকা না। তোমার দরকার সত্যিকারের মানুষদের সঙ্গে কথা বলা, সাথে সময় কাটানোর অধিকার আছে। এমন বন্ধু বা মেন্টরদের সাথে জড়াও যারা তোমাকে মনে করিয়ে দেয় তোমার মূল্য কত। এমন মানুষের মাঝে থেকো যারা তোমাকে স্থির রাখে, না যে তোমাকে পুরনো জখমে ঠেলে দেয়। মনে রেখো, স্টোইক পুরুষ একলা থাকে না, সে বেছে বেছে জড়ায়। সে পছন্দ করে কার কথা শুনবে আর কার কথা নয়। চতুর্থ, প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখো। ডার্ক সাইকোলজি আর স্টোইসিজম দুটোই বলে নীরবতা একটা দীর্ঘ খেলা। এর প্রভাব তাড়াতাড়ি দেখা দেয় না, কিন্তু যখন দেখা দেয় তখন গভীর আঘাত করে। যখন তুমি ধারাবাহিকভাবে তুমি দূরে থেকো, তাই তুমি শুধু ওদের শিক্ষা দিচ্ছ না, তুমি নিজেকেই বদলে দিচ্ছ। প্রতিদিন তোমার শৃঙ্খলা, তোমার নিয়ন্ত্রণ, তোমার আত্মসম্মান বাড়ছে। আর একদিন যখন ওরা তোমার অনুপস্থিতির আগুনে পুড়বে, তুমি তখন তোমার জীবনের সবচেয়ে উঁচু অবস্থায় পৌঁছে গেছো, শান্ত, দৃঢ়, সঙ্গী আর অদম্য। আর যদি এই কথা তোমার হৃদয়ে গুমড়ে করছে, তাহলে সেই লাইক বাটনটা চাপো,
কারণ এটা তোমার শেষ ধাপ সত্যিকারের স্ট্রক পুরুষ হয়ে ওঠার পথে, যিনি কথা না বলে, ফিরে না দেখে তার নীরবতা দিয়ে পুরো পৃথিবীকে জবাব দিয়ে দেয়। কারণ গায়েব থাকা এক মুহূর্তের সিদ্ধান্ত নয়, এটা একটা দৈনন্দিন কমিটমেন্ট। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও যে তুমি কারো অনুমোদনের জন্য নয়, তোমার নিজের শৃঙ্খলার জন্য গড়ে উঠছ। প্রতিবার যখন তোমার মন বলে একবার কথা বলি, তুমি তাকে থামাও, তখন তুমি নিজেকে জয় করছো। প্রতিবার যখন তুমি কোনো প্রতিক্রিয়া দাও না, তুমি নিজেকেই বেছে নাও। শান্তির ওপর বিশৃঙ্খলার থেকে উপরে, উন্নতির ওপর দুর্বলতার থেকে উপরে। এটাই পার্থক্য এক সাধারণ মানুষের আর এক স্টোইক মানুষের মধ্যে। আর এখন যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই, সবচেয়ে বড় বদলা হয় না, সেটা এমন একটা জীবন কাটানো হয় যা এত পূর্ণ, এত শান্ত এবং এত শক্তিশালী হয় যে যারা তোমাকে উপেক্ষা করেছিল তারা এখন তোমার অনুপস্থিতির ব্যথা অনুভব করে। এটাই আসল শক্তি, এটাই আসল স্টোইসিজম, কঠোর, নিয়ন্ত্রিত এবং অজেয়। এখন একসাথে এটি অফিসিয়ালি করি। যদি এই পুরো যাত্রা তোমার ভিতরে কিছু জাগিয়ে তুলেছে, যদি তুমি তোমার নীরবতাকেই শক্তি বানাতে চাও, তাহলে নিচে কমেন্টে লিখো, আমার নীরবতা আমার শক্তি। স্টোইক পুরুষ, চলো একসাথে এটা ঘোষণা করি, এমন একটা কমিউনিটি যেমন কেউ নিজের নাও সম্মান করা জানে। আর যদি এগুলো তোমার হৃদয় পর্যন্ত পৌঁছেছে, তাহলে এই ভিডিওটা লাইক করো, কারণ এটা তোমার জীবনের নিয়ন্ত্রণ আবার ফিরে পাওয়ার প্রথম ধাপ। আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল স্টোইক বেঙ্গল, যেখানে আমরা প্রতিদিন তোমার মনকে আরও তীক্ষ্ণ, তোমার ভাবনাগুলোকে আরও শক্তিশালী আর তোমার আত্মাকে আরও স্থির করে তুলি। নোটিফিকেশন বেলটা অবশ্যই চাপো, যেন তুমি একটাও সুযোগ না হারাও নিজেকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য। তোমার মূল্যবান সময় আর মনোযোগের জন্য ধন্যবাদ। মনে রেখো, তোমার নীরবতা শব্দের অভাব নয়, এটা তোমার আত্মসম্মান, শৃঙ্খলা আর শক্তির উপস্থিতি। শান্ত থাকো, মজবুত থাকো আর সব সময় স্টোইক থেকো। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে তুমি আরও উঁচুতে আর শক্তিশালী হয়ে উঠবে।